কালকে একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তা এটা প্রমাণ করে যে মালিকানা পাল্টালে ফলাফল পাল্টাতে পারে না। আমরা এখনকার দিনে দেখি বিভিন্ন রাজ্যে বিভিন্ন মানুষ, ভারতবর্ষের একটা বড় সংখ্যক মানুষ এই কথাটা বলেন যে এই জায়গায় বা অমুক জায়গায় এই পার্টি বা অমুক পার্টি আছে, অমুক পার্টি সরকার গঠন করেছে, তাই জন্য এখানে কিছু হচ্ছে না, তাই জন্য ওখানে কিছু হচ্ছে না। এটা আমরা শ্রী শ্রী ঠাকুরের লিটারেচারে অনেকবার দেখেছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে রাজনৈতিক অধীনতা সেটাকে আমি পাল্টালাম, আমি রাজনৈতিকভাবে স্বাধীনতা লাভ করলাম, রাজনৈতিক স্বাধীনতা আমি লাভ করলাম। তাতে কিন্তু আমাদের দেশের, আমাদের সমাজের সেরকম পরিবর্তন আসবে না যদি না অরিজিনাল স্বাধীনতা স্বকে ভেতরে এবং বাইরে প্রতিষ্ঠা করা সেটা না হচ্ছে। তার প্রতিফলন দেখতে পেলাম কালকে আমরা, যে ইন্ডিয়ান এয়ারলাইন্স একসময় ভারত সরকারের ছিল, সেটা এখন আগে টাটার কাছে ছিল, আবার টাটার কাছেই গেছে, কিন্তু সার্ভিসের কোয়ালিটি একই রয়ে গেছে, মালিকানা পাল্টিয়ে কোনো লাভ হয়নি। আবার শ্রী শ্রী ঠাকুর বলছেন যে যদি রাষ্ট্রকে শক্তিশালী করতে হয়, তাহলে রাষ্ট্র গঠিত হচ্ছে মানুষ দিয়ে, অন্য কিছু দিয়ে তো নয়। তা মানুষগুলোকেও শক্তিশালী করতে হবে। যদি মানুষগুলো শক্তিশালী হয়ে যায়, তারা যে আবার রেবেল করবে না, তার কি মানে? তাহলে কতগুলো ক্রাইটেরিয়া নিয়ে মানুষকে চলতে হবে, শক্তিশালী হবে কিন্তু সে রেবেলও হবে না, ব্যাপারটা তাহলে কীরকম দাঁড়াচ্ছে? শক্তিশালী করা তো পরে আসছে, শক্তিশালী কে করবে, কাকে করবে, সেটা বেশ ইম্পর্টেন্ট। যে স্টিফেন লিকক না কার সায়েন্টিস্ট একজনের বলা ছিল যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যেভাবে হচ্ছে, ইট ইজ লাইক পুটিং আ সোয়ার্ড ইন দ্য হ্যান্ড অফ আ চাইল্ড। তা ওরকমভাবে আমাদের পলিটিক্যাল বলো, যাই বলো, যে তুমি এত বড় বড় এই কথাগুলো বললে, এই জিনিসগুলো, এগুলো তো শক্তিশালী করার জন্য ঠাকুর প্রথম বলছেন না। শক্তিশালী তো এমনিই হবে যখন সংহতি আসবে আমাদের মধ্যে শক্তি আছেই, শক্তি জাগাতে হবে। আর যেটা এই অর্গ্যানিক্যালি যে শক্তি জাগে, ওই অর্গ্যানিক্যালি শক্তি জাগার মধ্যে যতটুকু শক্তির অধিকারী আমরা হই, সেইটার উপর আমার আধিপত্য থাকে। সবচেয়ে বড় কথা, আমি কনসিয়াস হই আমি কি করছি, কিভাবে আমি নিয়ন্ত্রিত হচ্ছি, কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি, কেন করছি, কার জন্য করছি, এগুলো তখন প্রাইম ফ্যাক্টর হয়ে যায়। তখন আরও বড় গেইন এটাকে ভুলিয়ে দিতে পারে না। একটা জিনিস, এই আইডিওলজিক্যাল মুভমেন্ট ওয়ার্ল্ডে যতবার হয়েছে কোনো একটা মিশনের জন্য, কোনো একটা পারপাসের জন্য, তারা লাইফে একটা ফুলফিলমেন্টওয়ালা একটা একটা ভাব পেয়েছে। একটা মুভি আছে হ্যাকস রিজ। হ্যাঁ, মুভিটা খুব ভালো। হিস্ট্রি, আসলে ক্যারেক্টারটার নাম আমার মনে পড়ছে না। দেখাচ্ছে যে ও ও অস্ত্র তুলবে না যখন জাপান লড়াই করবে, জাপানের এগেনস্টে আমেরিকা যাবে ওয়ার্ল্ড ওয়ার 2 এর শেষের দিকে একদম। জাপান কিছুতেই হার মানছে না, যখন অ্যাটম বোম ফেলা হবে তার ওই আগে আগে, যে খুবই ফাইট চলবে, নোংরা ফাইট চলবে, আর জাপানরা বারবার হারিয়ে দেবে আমেরিকানদের। তখন ওই সময় এরকম এত আমেরিকান মারা যাচ্ছে, ওদের মোরাল এত ডাউন, তার মধ্যে একজন আমেরিকান সোলজার, সে কিছুতেই রাজি হবে না অস্ত্র তুলতে। আমি থাকবো, ও খুব রেগে গেছে, কিন্তু ওর ওর যে নিজের যে নীতি, যে রাজনীতি বলছো, যে নিজস্ব জীবনের আদর্শ, জিসাসকে ভালোবাসত। জিসাসের যেহেতু বলেছে জিসাস মারা পাপ, ও ছোটোবেলা একবার মেরেছিল নিজের ভাইকে, মারাপিট করতে করতে ইট দিয়ে মাথায় মেরে দিয়েছিল। ওর ভাইও আর্মিতে যায়, তো ওর ভাইকে অলমোস্ট মেরে দিত। তো তখন সেই থেকে ওর মা বলেছিল যীশু খ্রিস্টের 10th কমান্ডমেন্ট, এই 10খানা কমান্ডমেন্টের মধ্যে একটা কমান্ডমেন্টে আছে যে মারা যায় না, মারা মতো পাপ হয় না। এই থেকে ভেবেছে আমি অস্ত্র তুলব না কোনো দিন হাতে। আরেকদিন ওর বাবা খুব অত্যাচার করতো বাড়িতে, এরকম একটা ঘটনা আছে। বাবা ভালো মানুষ ছিল, কিন্তু এই ওয়ার্ল্ড ওয়ার 1 একটা ট্রমাতে ভুগত। তা সেই থেকে ও বাবাকে মেরে দিচ্ছিল। তারপর থেকে ঠিক করেছে কোনোদিন অস্ত্র তুলবে না হাতে। তো সে এরকম ওই এতটা নিজের আদর্শে স্ট্যান্ড আপ করেছিল যে ও কখনো অস্ত্র তোলেনি। এবং আর্মি বলছে যে তা তোমাকে নেওয়াই হবে না, তুমি যতই তুমি ইয়ে হবে। তার মধ্যে জয়েন করার কি? হ্যাঁ, না, ও বলছে আমি মেডিক হিসাবে জয়েন হবো। আর মেডিকের রুল আছে যে মেডিক চাইলে নাও দিতে পারে অস্ত্র। রুলে যখন আছে, বলছে রুলে আছে, ওটা প্র্যাকটিক্যাল না। বলছে না, প্র্যাকটিক্যাল কেন, তার রুল বানিয়েছো কেন? এরকম করে করতে করতে সে অনেক ট্রায়াল হয়েছে, অনেক অত্যাচার হয়েছে, হয়ে লাস্টে মানে ওর যে এতটা স্টেডফাস্ট, তুই একটা সামান্য লেখা বাইবেলের ওর ওপর, ওই স্টেডফাস্টনেস দেখে মাথা খারাপ হয়ে গেছে লোকজনের। লাস্ট দেখা যাবে ওর কন্ট্রিবিউশন সব থেকে বেশি হবে, ও আমেরিকার হাইয়েস্ট অ্যাওয়ার্ডই হবে। হ্যাঁ, তবে খুব সুন্দর মুভিতে আছে, হ্যাকস রিজ
বলে, অ্যান্ড্রু গারফিল্ডের মুভি, খুব ভালো মুভি। তো ওখানে এই যে ছেলেটা যখন দেখা যাচ্ছে আদর্শকে একটা থাকে লাইফে, তখন আমাদের একটা ডাইরেকশান থাকে। আর ওই তুমি যে বলো না ফ্যানাটিজম একটা হয় আমি দেখাবো সবাইকে আমি ফ্যানাটিক, আমার একটা ইমেজ থাকবে আমি ফ্যানাটিক, ওটা ফ্যানাটিজম না, ওটা ফ্যানের হাওয়া। ফ্যানাটিজম হচ্ছে যে আমি এতটাই ফ্যানাটিক, কে দেখছে কে না দেখছে, কে বলছে কি না বলছে, নাথিং উইল ম্যাটার, আমি ওই রকমই হব, এমন একটা ইমেজ হব, যেরম বলেছে যেরম চেয়েছে আমার প্রিয়তম, ওইটার আমি দাঁড়িয়ে রব, আর কিছু জানি না, ডান দিক বুঝি না বাজিক বুঝি না। টেকনিক্যালি ওটাই যখন চরম হয়ে বলে স্থিতপ্রজ্ঞ বলে, ওটাই একজন সাধু, সুকর্মে যে নাছোড় বান্দা ঠাকুরের মতো, পিছনে না যে ডরে। হ্যাঁ, ডর ফর তখন দেখেই না। ডর আমাদের আসে ইগনোরেন্সের থেকে, না জানার থেকে। যার বিশ্বাস আছে তার কাছে ডর, তার কাছে না জানা থাকে না, আর না জানা না থাকলে ডর থাকে না। ডর মানে কি হবে জানি না। তো যখন ওই রকম মানুষ যারা দেখে তাদের অদ্ভুতভাবে তারা রক্ষা পায়, অদ্ভুতভাবে তারা চলে লাইফে। এটা গেল একরকম আদর্শ নিয়ে চললে। পুরুষোত্তমের সাথে ওটা কোনো না কোনোভাবে ও পুরুষোত্তমকে ফলো করা শুরু করেই দিয়েছে, কিন্তু এবার যেহেতু ওটা একটা বিধি, এইবার তারপরে আস্তে আস্তে যখন তার সংযোগ ঘটে, সেই নীতিবিধির মূর্ত প্রতীক যে তার সঙ্গে যখন সংযোগ ঘটে, তখন ব্যাপারটা আরও ফ্রুটফুল হয় এবং আরও ফুটে ওঠে। কিন্তু সে কতটা হিসাব করে আমি জানি না, কিন্তু ওর হিসাব প্রকৃতি করে। ও প্রকৃতির কাছে জেনুইন, তাই প্রকৃতি ওর কাছে জেনুইন। এই যে পুরো জার্নিটা, এই যে জিনিসটা, এই যে মাইন্ডসেট, ওয়ে অফ লাইফ, এই ওয়ে অফ লাইফটা প্রত্যেকের মধ্যে ইনকর্পোরেট করাটাই হচ্ছে যে কোনো স্পিরিচুয়াল মুভমেন্টের ক্রাক্স। আর একটা ছোট্ট জিনিস লাস্ট বাট নট দ্য লিস্ট ওর মধ্যে অ্যাড করা থাকে, সেটা হচ্ছে নিজের মধ্যে ওইটা এস্টাবলিশমেন্ট করার সাথে অন্যের মধ্যে এস্টাবলিশমেন্ট করানোটা ওর একটা নেচার। পিঁপড়েকে শেখাতে হয় না, পিঁপড়ের মধ্যে একটা ন্যাচারাল ব্যাপার থাকে, ও মিষ্টি পেলেই ও একটা এমন ফেরোমনের মতো জিনিস ছড়িয়ে দেয়, অন্য পিঁপড়েদের টেনে নেয়। এটা ওর কিছু করার নেই, ওর এইভাবেই সার্ভাইভাল সম্ভব হয়েছে এত কোটি কোটি বছর ধরে। আমাদের মধ্যেও সেটা আছে, সেটাকে আমরা ডিনাই করলে আমরা আমাদের এক্সিস্টেন্সকেই ডিনাই করি। এইটা হচ্ছে বেসিক ফান্ডাস। এই ফান্ডাসটা নিয়ে এর ওপর দাঁড়িয়ে বাকি সব শক্তি বাড়ানো টাড়ানো যা করার যেমনভাবে করার, ওগুলো এমনি হয়। প্রবলেম হয়ে গেছে এত কিছু হচ্ছে, যতটা ওপর দিয়ে আমরা কথা বলছি আজকে, খুব ক্রিটিক্যাল কমেন্ট না করাই ভালো, যার ওপর ইনভেস্টিগেশন চলে সেই জিনিসের ওপর। না আমি ওইটা নিয়ে না আমি বুঝতে পেরেছি, ওটার কথা বলছি না, আমি বলছি আমাদের কিছু বলার, কিন্তু আমি বলবো যে ওটা প্রবলেম হোক, আর এটা যদি আরেকটা কথা, এই যে প্রবলেমটা একটা ক্রিটিক্যাল প্রবলেম, এখন এত কেন কথা হচ্ছে? আজকে দেখছি 1977 থেকে শুরু করে 2025 অবধি যত ঘটনা এখন বলছে, 1950-তে এরম হয়েছিল, 1970 থেকে, এতদিন কেন ভাবিনি? সব থেকে বেশি আমেরিকায় হয়েছে। কেন ভাবিনি আমরা? এটা ভাবিনি বিকজ আমরা ভাবছি আরও ইস্যু আছে, এটা তো একটা ছোট্ট ব্যাপার, এখন যেটা আছে এটা নিয়ে ডিল করি, ওটা তো হবে, ওটা তো আমি নিয়ে ভাবছি না। এরকম করতে করতে ডেলিগেট করতে করতে, ওই জন্য ঠাকুর বলেছেন সস্তায়নীর বিধি ন্যায় যে পালন করে তার যা ভালো বলে আসে। তাহলে এই যে তাহলে হ্যাঁ, এক হচ্ছে মনে তৎক্ষণাৎ আসেনি, এটা হয় না, মনে তৎক্ষণাৎ অনেকবার এসছে, আমাদের অনেক অডিট সিস্টেম আছে, অনেক রিভিউ সিস্টেম আছে, তো খেয়াল করিনি বা করেও ইগনোর করেছি। আর এগুলো ছোটো ছোটো জিনিসে হয়, ছোটো ছোটো জিনিসে স্টার্ট হয়, বাড়িতে ছোটোখাটো। তুমি হয়তো একদিন একটা মিনিস্টার হবে, কিন্তু তার আগে এখন ছোট একটা এমন হ্যাবিট, কালকে মেলবো চাদরটা, এই যে একটা এরম একটা ছোট্ট একটা হ্যাবিট, এটা পরে গিয়ে কেউ হয়তো একজন পলিসি পাস করতে চাই যে ঠিক আছে আমি দেখে নেবো, কালকেতে পরিণত হয়ে যায়, আর সেটা ইম্প্যাক্ট করে হাজার হাজার মানুষকে। তাই যেগুলোকে ইনসিগনিফিকেন্ট কাজ মনে হয়, যেটাতে হয়তো রিচ কম হবে, যেটাতে হয়তো ইম্প্যাক্ট এখন দেখে মনে হবে ইম্প্যাক্ট নেই, ওই জিনিসেরই দূরদর্শিতার অভাব আমাদের। এই জন্যই তো সাধু ঋষি সঙ্গ করার কথা। ঋষি তো পাওয়া যায় না সবসময়, সাধু করার পর যান, তাহলে ওদের অন্তত দর্শন থাকে, হ্যাঁ দর্শন থাকে। আর ঋষিরা তো দ্রষ্টা, যে কোনো ভালো কেউ যদি সাধু হয় তার তো অবশ্যই সে ঋষির সাথেই না যুক্ত, যেতেই পারতো না, কিন্তু তার কনভিকশন আছে, ফার্ম হয়েছে, তো ওর জন্য ওই দর্শনটা দেখে ইনস্ট্যান্ট করে ফেলতে হয়, কারণ ওর ইকুয়েশান সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়। কার ইকুয়েশন? কোনো নির্দেশের ইকুয়েশান সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হবে, তোমার পার্সোনালিটির সাথে চেঞ্জ হবে। আমার পার্সোনালিটি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে না, কখন তুমি কোন অবস্থার সাথে কীভাবে রিয়্যাক্ট করবে সেটা তো অবশ্যই চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমি একজন রেগে যাওয়ার 2 মিনিট আগে, একজন দুঃখ পাওয়ার 2 মিনিট আগে একটা কথা শুনে মনে লাগলো, ওই মানুষটা আর তার আগের মানুষটা পুরো আলাদা। ইভেন শুধুমাত্র মেন্টালি না, কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি আলাদা হয়ে যায়, কর্টিজল লেভেল বেড়ে যায়, হ্যাঁ
ইভেন যারা খুব সেনসিটিভ তারা ঘামের গন্ধ শুকে বলে দেবে রেগে আছে না আছে, আছে লোক এখনও আছে, ইভেন নর্মাল চাকরি করে এরকম লোক আছে, আমি জানি সেরকম লোককে। কিন্তু ব্যাপার ওটা বলছি এই জন্য যে কিন্তু এই যে আমি আগে ভাবতাম এরকম এক্সট্রাঅর্ডিনারি কিছু ফ্যাসেট আমাদের যদি থাকতো বা কারোর যদি থাকে সে মানে পৃথিবী চেঞ্জ করে দেবে, বা যদি একটা স্পাইডারম্যান থাকে, একটা আয়রন ম্যান থাকে, কত ওয়ার্ল্ডটা সুন্দর হয়ে যাবে, কত অ্যাক্সিডেন্ট বেঁচে যাবে। ফালতু কথা। কেন ঠাকুর এই ঘুরিয়ে ফিরিয়ে এরকম একটা বোরিং মানে যেটা আমাদের লাগে তথাকথিত এইরকম এই মিশনে বারবার ঘুরে আসছেন, তিনি যেন টাইম মেশিন করে পুরোটাকে বারবার প্লে করেছেন সব কটা পদ্ধতি, এটা 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 ক্যালকুলেশনে দেখা যাচ্ছে তুমি যা কিছু রান করার করে নাও। যেমন তুমি অ্যাভেঞ্জার দেখেছো, অ্যাভেঞ্জার ওই যে ওই মেয়েটা মারা যাবে, ওই ব্ল্যাক উইডো মারা যাবে, কথা বলছি, এখন ওইটা জেনে যদি কেউ পাশ থেকে একটু হেল্প করে দেয় লোকে ভাববে তো বা ও হ্যাঁ ও তো বেঁচে যেত, সামান্য ব্যাপার, কিন্তু ব্যাপার না, ওইখান থেকে বাটারফ্লাই এফেক্টের সাথে সাথে পুরো সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। তেমন আমাদের ওই পুরুষোত্তমে যখন কিছু বলে না ওটা লং টার্ম একটা তার এফেক্ট থাকে, তাই দূরদর্শিতার অভাব, তাই আমাদের ইয়েতে বলে, আমাদের উপনিষদে বেদে বলে আছে যে যদি সব পাপকে এক জায়গায় বলতে হয় ইউনিভার্সাল পাপ যে অজ্ঞানতা, হ্যাঁ, তো জন্যই অজ্ঞানতি বিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া, হ্যাঁ, আর এই সবচেয়ে বড় অজ্ঞানতা হচ্ছে যে এই অজ্ঞানতার বিষয়ে অজ্ঞান থাকা, আর এটা যে কত বড় ডেঞ্জার এই বিষয়ে অজ্ঞান থাকা। ইনস্ট্যান্ট ফট করে এতগুলো লাইফ চলে যাবে, মানে বুঝতেও পারবো না। যেমন এই মুহূর্তে তোমার কাছে তোমার স্কুল লাইফের টাইম লাইনটা কত বড়, কিচ্ছু না, তেমন তোমার পুরো লাইফটাও কিচ্ছু না, আনলেস ইউ আর কনশাস। আর কনশাস হলে পুরো সব যত টাইম লাইন আছে সব টাইম লাইন আমার কাছে রিয়ালিটি হয়ে যাবে, খুব ভালো লাগবে, আনন্দ লাগবে। ওটা আমাকে ওই ফ্রুটলেসনেস ভাব থাকবে না, এই এত কঠিন কঠিন জটিল জটিল জিনিসপত্র লিঙ্ক হয়ে আছে ওই এই সামান্য একটা সিম্পল সারেন্ডারের মধ্যে। এই সারেন্ডার আর ওইভাবে করিষ্যে বচনং তবর মধ্যে দিয়ে এই এত কিছু ঢুকে আছে। তাই এই পাথটা মহর্ষিগণ যারা বৈজ্ঞানিক সবাই এই পাথটাকেই দিয়ে গেছে। ইনে নাটশেল বলা যাবে এখন অব্দি যা যা বললি? ইনে নাটশেল বলতে গেলে আমার শঙ্করাচার্যের একটা গানের লাইন মনে পড়ছে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ় মতে সন্তাপে সন্নিহিতে কালে নাহি নাহি রক্ষতি রুক্তিম কারণে, যে ভজ গোবিন্দর সেবা করো। গোবিন্দ মানে কে? গোবিন্দ হচ্ছে সেই গোবিন্দ হরি যিনি যুগে যুগে আসেন, পুরুষোত্তম, তাকে লাইফে এস্টাবলিশ করো। কথাটা অনেকটা ভেগ, এর প্র্যাকটিক্যালিটিতে আমি আসছি। তাকে লাইফ এস্টাবলিশ করা, তাকে লাইফের পিভট বানানো, এর আগে যত পরীক্ষা করার করে নাও। আর ইট ইজ নট লাইক এ রিলিজিয়ান মানে কাউকে একজন ফলো করা ঠিক আছে, বাট অর্গানাইজড রিলিজিয়ান বলছি না কিন্তু। ইউ ক্যান বি ইন্ডিপেন্ডেন্ট, ইউ আর ইন্ডিপেন্ডেন্ট। ওনাকে ফলো করা মানে হচ্ছে নিজের লাইফে কয়েকটা প্রিন্সিপালসকে এস্টাবলিশ করা, সিম্পল, নিজেকে রেগুলেট করা। আজকে যদি একটা আবিষ্কার হয় দাঁত মাজা ভালো, নিম দিয়ে দাঁত মাজাটাই পারফেক্ট যদি আসে, সারা ওয়ার্ল্ডের একটা হিউজ পপুলেশন ওটা করার চেষ্টা করবে। সিম্পল অ্যাজ দ্যাট। আমাদের কয়েকটা প্রমাণিত প্রিন্সিপালস আছে, এটা করলে এমন না কোনো মনিটারি লাভ হবে না, যে আজকে যদি বলি কাউকে উষা নিশায় মন্ত্র সাধন করতে, চলাফেরায় জব করতে, তাতে আমার কি? তাও ওটা এত জোর দেওয়া হচ্ছে কেন? এত বড় বড় সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, ঋষি, সাধক, কবি, এরা কেন বলছে ডাক্তার? একটা সিম্পল প্র্যাকটিস আছে, এটা সবার লাইফে ঢোকাতে হবে। ওটা করার পর, আর যদি তুমি অলরেডি ইন সাম ফর্ম ওটা করো, দেন গুড, ডু ইট। হ্যাঁ, তারপরে যদি তোমার আরও কিউরিওসিটি থাকে, তুমি আরও এক্সপ্লোর করতে চাও, আরও যেতে চাও, সেটা তুমি যাবে, তুমি সেফ, তুমি আর অ্যাটলিস্ট শুরু করেছো। কিন্তু মেজর পপুলেশনের আমরা যারা আছি, আমাদের বেসিক কিছু এস্টাবলিশমেন্ট নিতে হবে লাইফে, ওগুলো প্র্যাকটিস করতে হবে। সঙ্গে এক্সট্রা তুমি যা খুশি করো। সেগুলো কি? মানে ওই জিনিসটাকেই বলে আদর্শ পথে চলা, এটাকেই পুরো জিনিসটাকে বলে ভজনা, সেবা। হ্যাঁ, যজন যাজন ইষ্টভৃতি। পরের লাইনটা আর বলছে না হলে তোমার যখন মৃত্যুর টাইম আসবে তখন তোমার এত জ্ঞান এত কেউ রক্ষা করবে না। মৃত্যুর টাইমে রক্ষা করা মানে মৃত্যু তো হবেই। এটা তো তুমি বলছো বিকজ তুমি একটা থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে মৃত্যু হওয়ার। তুমিও জানো টয়লেট পেলে তুমি চেপে রাখতে পারবে না, যেতে হবে। কিন্তু ওটার পাওয়াটা আলাদা না? আলাদা না? তো তো ওইরকম ব্যাপার মৃত্যু, এটারই তুমি 100 গুণ গুণ করো এখন এটাকে। তুমি যখন অরিজিনাল মৃত্যু যেটাকে বলছো, এই যে আমরা প্লেন ট্রেন কথা বলছি, ইমাজিন করো এখন একটা ছোট্ট ভূমিকম্প হলো এখানে, তুমি চিনতে পারবে না নিজেকে। আমি ভিডিও রেকর্ড করে দেবো, নিজেকে দেখবে, আর এখন যে আছো এই নিজেকে দেখবে, দুটো চিনতে পারবে না। এটা অনেক সফিস্টিকেটেড একটা বোকা বানানোর লুক। আমি যদি মৃত্যুর সময় মৃত্যুকে ভয় পেয়ে মারা গেলাম, আর মৃত্যুকে আমি ভয় না পেয়ে মারা গেলাম,
আরে মৃত্যুই তো ভয়, ওরা ওরম ব্যাপারটা না, মৃত্যুকে ভয় না পেয়ে মারা গেলাম মানে ওরম কে কাকে দেখেছে মৃত্যুকে ভয় না পেয়ে মারা যায়? রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছেন লিখেছেন আলাদা, আর রবীন্দ্রনাথ তো ঋষি মানুষ, আমি ওনার দিকে যাচ্ছি হ্যাঁ না। তো বলছি উনি মারা গেলেন, আমিও মারা যাব, আমি মৃত্যুর সময় খুব ভয় পেলাম, খুব কষ্ট পেলাম যে মারা যাচ্ছি। কষ্ট ভয় এগুলো আলাদা, ওই খুব মারা যাচ্ছি তুমি ভালো ওই চোখ বুঝে এরকম করে মরে গেলাম মানে মরে গেলাম, তারপরে কত প্রসেস আছে তুমি জানো, মরে যাওয়ার পর 2-3 দিন আঙুলের নখ বাড়তে থাকে। এটা কেন হয়? তার মানে মরে যাওয়াটা হয়নি, ওটা পুরোপুরি হচ্ছে। ওই জন্যই তো এটা আছে না যে সূর্যাস্তের আগে জ্বালিয়ে দিতে হয় বডি, সব সাধারণ মর্টালদের জন্য, আমাদের মতো মর্টালদের জন্য এই নিয়মটা আছে। ওটা যে বেরোবি যখন আর তো ঠিক করা যাবে না অর্গান, ভালো মতো বেরো, তাই না? তা যাই হোক, সেটা ব্যাপার হচ্ছে যে এই মরা ফড়া এগুলো বুঝি না, অনেক লম্বা প্রসেস, ওটা থাকতে হবে। ওই জন্য মন্ত্র ফন্ত্র যা করে ঠরে পুজো টুজো, ওই পুরো জিনিসটা যে তোমার রিজেকশনটা ভালো করে হয় এবং সেফলি হয়, আর তখন তোমাকে রিমাইন্ড করা যায় বারবার বারবার। কারণ তখন আমরা কোনো না কোনো বৃত্তির মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, ঢুকে যাচ্ছি মানে ওই ঢোকা এখনকার ঢোকার মতো না, এখন তো এইরকমভাবে আঙুল দিয়ে ঘোরানো যাবে, একদম হিপনোটিজম করে কাজ করানো যায় না। আর যারা সামান্য সাইকো অ্যানালিসিস কানে তারাই তো কত কিছু কাকে দিয়ে করিয়ে দেবে, হ্যাঁ। আর এই যারা অ্যাস্ট্রোলজার দেখে, অ্যাস্ট্রোলজি হাত ফাত দেখে, তার তো ওইগুলোই দেখে, বৃত্তি দেখে, দেখা যাচ্ছে তোমার এই 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 টেন্ডেন্সি আছে, তো সাধারণত এই এই টেন্ডেন্সিরা এইরকম এরকম এনভায়রনমেন্টাল কন্ডিশনে এরম কাজ করে থাকে, এটাই প্রেডিকশন। এনভায়রনমেন্টাল কন্ডিশনের কোনো মানে ভ্যারাইটি কোনো শেষ আছে নাকি? না, হ্যাঁ, সব কিছুর একটা ভ্যারাইটি আছে, একটা ক্লাসিফিকেশন আছে। শেষ আছে, ভ্যারাইটি শেষ আছে? এনভায়রনমেন্টাল কন্ডিশন কীরকম? যত সূক্ষ্মতায় যাবে তত শেষ পাবে না। তাহলে তোমার কাছে ক্লাসিফিকেশন আছে তো, গরমকাল হয়, শীত, গ্রীষ্ম, বর্ষা, কি হেমন্ত, বসন্ত, এই কয়েকটা আছে, তো অবশ্যই ফাইনাইট কয়েকটা ক্লাস আছে। কিন্তু তুমি ওদের নিজেদের মধ্যে তুমি অনেকগুলো পারমুটেশন কম্বিনেশন, 50% হেমন্ত, 30% বসন্ত, এরম ওয়েদার তো হয়। আবার বর্ষাকাল মানেও বর্ষাকালেও ফট করে একটা মানে কড়া রোদ হতে পারে, তো ওটা একটা বর্ষার একটা ভেরিয়েন্ট, বৃষ্টি পড়ছে, সূর্য হচ্ছে, রামধনু দেখা যাচ্ছে, তো ওটা কিন্তু ঋতু বলতে পারি না একটা। ওই রকমভাবে আমাদের অনেকগুলো ভেরিয়েন্ট হতে পারে এনভায়রনমেন্টাল কন্ডিশনে। কিন্তু এনভায়রনমেন্ট বলো, এটা বলো, দুটোই সাইকেলে চলে, ওই জন্য প্রেডিক্টেবিলিটি এত বেশি। আর এই সাইকেলে আসি বলেই প্রবলেম, ওই জন্য বৃত্তি কি বৃত্ত বলে, আর সংসার চক্র ওইসব মায়া ফায়া এসব বলে, সাইকেল। ওই জন্য তুমি এরকম করে আবার এরকম হবে, আবার এরকম হবে, আবার এরকম হবে, হতে 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 বন্ধ হয়ে যাবে। বন্ধ হয় না, অন্য আরও ছোটো হয়ে যায়, খারাপ হয়ে যায়, এই হয় ব্যাপারটা। যে প্র্যাকটিসগুলোর কথা বলছি, ওই প্র্যাকটিসগুলো আমাদের প্রত্যেকের লাইফে ইনকর্পোরেট করতে হবে। শ্রী ঠাকুর খুব সহজ করে এক জায়গায় বলে দিয়ে গেছেন। একজন ঠাকুর বলছেন যে মানুষ উষা নিশায় যদি নাম ধ্যান করে, সকালে উঠে নাম করে কোষে ইষ্টভৃতি করে এবং চলাফেরায় জপ চালায় নিয়মিতভাবে, তার বেকায়দায় পড়া অসুবিধা আছে। মানুষের আদত জিনিস মাথাটা যদি সুস্থ, সাবুদ, সক্রিয় থাকে আর চলা যদি তদনুপাতিক হয়, তাহলে সে কি করতে পারে আর না পারে তার কুল কিনারা নাই। সব এক্সপেরিমেন্টেড ফ্যাক্ট। বার্মায়, নোয়াখালীতে কতজন পরখ করেছে, জেমস যা বলেছে কাটায় কাটায় সত্য। এই প্র্যাকটিস আমাদের প্রত্যেকের লাইফে ইনকর্পোরেট করতে হবে, এই প্র্যাকটিসটা এসেনশিয়াল ইন এনি ফর্ম। এবার কি নাম করতে হবে, কি ধ্যান করতে হবে, এটা জেনে নেওয়াটাই নাম গ্রহণ দীক্ষা। তাই ওটা এসে পড়ছে একটা মাস্ট ডু হিসাবে। তবে অনেকে আছে যারা হয়তো ইনিশিয়েটেড হবে না, কিন্তু তারা অন্তত সেই পথে চলতে পারে, কিছু খুঁজতে পারে কিছু একটা। ঠাকুর তো এখানে বলে দেন, নামটাম তো দিয়ে দেননি, কিছু একটা প্র্যাকটিস দিয়ে দিয়েছেন। এই প্র্যাকটিসটা অন্তত প্রত্যেকের দরকার। ঠিক আছে, এবার হচ্ছে আমার প্রশ্নের উত্তরটা। রাষ্ট্রকে শক্তিশালী করতে গেলে শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার হস্তান্তর দিয়ে হয় না। তা হবে না তো, বোঝাই যাচ্ছে। কারা এরাই তো হচ্ছে আজকে এখানে যারা ধরো তৃণমূল পার্টির যারা এখানকার মেম্বার, হিউজ অ্যামাউন্ট অফ লোক আর ছেলেপুলে সব তো আগের পার্টি, অন্য কোনো পার্টিতে। হ্যাঁ, তো তাহলে তুমি কি বলছো? এটা ভোট আজকে এরা এদের দিচ্ছে, মানুষগুলো তো ওই রয়েছে। আজকে সবাই মিলে যদি একটা এরকম আন্দোলন টাইপের কিছু করতে পারি যে R&Dতে আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বাজেট বাড়াও, তাহলে যে বাড়াবে পার্টি তাকে ভোট দেবো। তুমি এরকম 10 জনকে আনো না, দেখা এই কথাটা রাজি হবে। দেখবে কারা রাজি হবে বলো তো? যারা ফিজিসিস্টরা রাজি হবে বা সায়েন্টিস্টরা রাজি হবে। বাকিদেরকে অন্য পার্টি বোঝাবে যে এটা করে আলুর দাম কমবে না, আলুর দাম বাড়তে পারে। ওটাই আমি যাচ্ছি না, পার্টির কথা তো আমি যাচ্ছি না, আমি বলছি তারা কেন আসবে না, তাদেরকে ধরো করোনার ব্যাপারটা তো অন্যদিকে যাচ্ছ, এখনও কোনো পার্টি বলেনি কথাটা। ধরো কোনো পার্টিরা তো দাঁড়িয়ে রয়েছে, ভোটে দাঁড়াবে, ওরা ম্যানিফেস্টো বার করবে। আমরা সাধারণ জনগণ আমরা বললাম
যে R&Dতে বাড়াও, কারণ R&D বাড়লে চাকরি বাড়বে, ওটা করলে পর রয়েছে। এখন এইসব কথা আমি R&Dর এক্সাম্পল তুললাম বিকজ আমি রিসার্চে রয়েছি। দেখো কীরকম একটা মানে কালার্ড হয়ে রয়েছে মাথাটা, তাই না? কালারের উপরে না গেলে নিজে কালার দেখা যায় না তো, যে আজীবন লাল দেখে এসছে লালই দেখবে সব। তা তেমন এটা বলছি, এই কথাটাই কৃষি রিলেটেড কেউ সাবজেক্টে পড়াশোনা করছে সে হয়তো অন্যভাবে বলতো, বা ডাক্তার রিলেটেড সে হয়তো RG কর কেসের কথা বলতো, যে ডাক্তারদের সেফটি যদি হয় এটার জন্য এই এক্সাম্পলটা দিত। আমি এক্সাম্পলটা দিচ্ছি বিকজ আমার যেন মনটা এদিকে বায়াসড আছে, আমি ইন্ডিয়ায় রিসার্চ করার টাকা পাচ্ছি না, বাইরে চলে যেতে হচ্ছে। এই ধরনের জিনিসগুলো, যে এই যে একটা কমন কজ, এই কজের জন্য তুমি 10,000 জন নিয়ে আসো, 1000 জন বলছে যে পার্টি এটা করবে সে পার্টিকে ভোট দেবো, তো পার্টি তখন বাধ্য। এইটা ছিল ডেমোক্রেসির বিউটি। তখন পার্টি বাধ্য রেগুলেশন আনতে, চেঞ্জ আনতে, এরকম একটা ট্রি প্লান্টেশন যা বলবে এটা কিছু করবো। তখন কম্পিটিশান লেগে যাবে, কে বেশি ভালো রো বলবে, আমি এরকম করবো। যেখানে দেখছে ভাতাতে কাজ হয়ে যাচ্ছে, তো ভাতা নিয়ে কম্পিটিশান, বলছে আমি 1000 দিচ্ছি, ও 3000 দেবে, ও বলছে 3000 ও দিতেই পারবে না, এই নিয়ে চলছে। তাহলে ব্যাপারটা দেখা যাচ্ছে ওই যে কনসিয়াসনেস, কনসাইনশিয়াস কনসিয়েন্স, তুমি কার চেতনা, কার বিবেক কীরকমভাবে ডেভেলপ করবে, সেই ডেভেলপ করার জন্য একটা রাসায়নিক অবস্থা লাগে বডির। সেই রাসায়নিক অবস্থাতেই না থাকলে তুমি লাখ জ্ঞান দিয়ে বোঝাতে পারবে না। ওই রাসায়নিক ব্যবস্থা এটা করে দেয়, যেটা বললাম, এই প্র্যাকটিসটা ওটা করে দেয়। আর প্র্যাকটিসটা আমাদের মধ্যে এমন একটা অবস্থা তৈরি করে যাতে আমরা আদর্শের প্রতি আমাদের অনুরক্তি বাড়ে, অ্যান্ড দ্যাট মানে ওটা ঠিক করে দেয় সব কিছু। আমরা 50 বার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললাম, 20 বার জয়গুরু বললাম, আর ধরো সাদা জামা পরলাম, এটা কিচ্ছু ডিফাইন করে না। আমি একটু সদাচারে আমি একটু হাত ধুই 5 বার করে, এগুলো ডিফাইন করে, এটা আলাদা জিনিস হচ্ছে। বরং দেখতে হবে এইভাবে, ঠাকুর বলেছেন বলে এটা করছি, যেটা আদর্শ কেন্দ্রিক ওয়ে অফ লুকিং অ্যাট থিংস, এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ভেরিয়েন্ট আছে। আমি ঠাকুরের জন্য এগুলো করছি, তাতে হয়তো পারিনি, এখনও চেষ্টা চলছে। একটা ভালো করে ইম্যাজিন করো, একটা ছেলে যে এখনও হয়তো ভেজিটেরিয়ান হয়নি, একসময় ছিলাম, আমরাও নন ভেজিটেরিয়ান ছিলাম, ভেজিটেরিয়ান হয়নি, কিন্তু ড্রাইভ রয়েছে এখনও। তুমি কৃষ্ণপ্রসন্নর প্রথম ফেজটা ধরো, দীক্ষা নেয়নি, কিছু নেয়নি, সেও তো কৃষ্ণপ্রসন্ন ছিল, আর অনেকে আছে জন্মগত ভেজিটেরিয়ান। তো ভেজিটেরিয়ান ওয়াজ নট দ্য ইস্যু ওই ক্ষেত্রে। কেষ্টদা কষ্ট হয়নি ওর, ও কষ্ট করছে, চেষ্টা করছে ভেজ হতে, আবার নন ভেজ হয়ে যাচ্ছে, এই যে ফাইট চলছে। আরেকজন একদিনে ছেড়ে দিল, তাকে দেখো, কেষ্টদাকে দেখো, ব্যাপারটা ওটা না, কী করছি, কেন করছি, ও কেন ঠাকুরের জন্য চেষ্টা করছে, যুক্তি ফুক্তি আসছে না, কিন্তু আমি ঠাকুরের জন্য করবো। এই যে ব্যাপারটা, এটা পুরো ইকুয়েশনটাই চেঞ্জ করে দেয়, গেমটাই চেঞ্জ করে দেয়। দারুণ ফুটবল ম্যাচ হচ্ছে, তোমাকে বলা হয়নি কোন টিমকে, ওটা তুমি এনজয় করছো গেমের অ্যাস্থেটিক্সের জন্য, ড্রিবলটা ভালো করছে, এটা ভালো করছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে তোমায় দেখানো হচ্ছে, তুমি কারণ জামা বুঝতে পারছো না, কিছু বুঝতে পারছো, খেলা দেখানো হচ্ছে। এইবার তোমায় কালার টিভি অন করে দেখালো যে এটা ইন্ডিয়া, এটা অন্য একটা দেশ, তখন তোমার পুরো গেমের মজার কারণ ফারণ সব চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ড ওয়ে হচ্ছে ভক্তি যোগ, বা যে কোনো যোগ। ওই যোগের মাধ্যমে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ পাতঞ্জলে আছে, এই যে বৃত্তির প্রবলেম, বৃত্তি নিরোধ ফিরোধ, এটার একটা এক্সপ্লেনেশনের একটা ইয়ে হয়, যে বৃত্তিকে সব মনকে শান্ত করে দিলে যোগযুক্ত কি করলে যোগ হয়। ঠাকুর বলছেন যোগাচিত্ত বৃত্তি নিরোধ, যোগ যখন হয়, যখন যুক্ত হই আমরা, তখন চিত্তবৃত্তির নিরোধ হয়। যখন আমরা প্রবৃত্তি থেকে নিবৃত্তির দিকে যাই, কাজ বন্ধ হয় না, আরও হয়তো ইন্টেন্স হয়। এখন হয়তো অসুবিধা হবে একটু, যেমন কেউ ধরো কারোর, আমি এটা দেখেছি, খোল বাজানো, ঠিক আছে, খোল আমি কীভাবে বলছি, র্যান্ডম বাজাই, উল্টো পাল্টা, মানে কোনো তাল ফাল তো বুঝি না, এমনি বাজাই, এটা বাজানোর জন্য বাজাই, জাস্ট মানে গানের সঙ্গ দেওয়ার জন্য। এবার ইউটিউবে প্লেলিস্ট দেখে যখন শিখতে যাই, ওটা কিন্তু এই বাজানোর থেকে খারাপ লাগে। এখানে একটা তেই বাজাতে থাকতে হয় 50 বার, হ্যাঁ, ঘে করে ওটা তোমার পড়াতে থাকবে তোমার অনেকদিন। তাহলে এইটা যদি মনে হচ্ছে, এবার এই যে নতুন স্টার্ট করলাম, ইউক্লেলিতেও দেখেছি, ইউক্লেলিতে একটা মোটামুটি ইনটিউশন দিয়ে বাজালে মোটামুটি বাজিয়ে দেওয়া যেত। যেদিন প্রথম কিনেছি সেদিন থেকেই বাজাতে পারতাম, কিন্তু ওটা আমি কিছুই জানি না, কোনটা ধরতে হবে, কী করতে হবে, ওটা একটা জিনিস, কিন্তু দ্যাট উইল নট টেক মি ফার, কুড নট। পরবর্তীকালে যখন আমি একটা করে কোনটা জি, কোনটা সি, কোনটা এটা যখন শিখছি, স্ট্রামিং শিখছি, তখন ওই হোল্ড করতে অনেক কষ্ট হচ্ছে। তখন ইনটিউশন, একটা প্রপার নলেজের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে।
খুব কষ্ট, বড় আরও স্লো, এর থেকে আগেরটা ভালো ছিল যেটা বাজাচ্ছিলাম। ওই করতে 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 যখন আপনার একদম পারফেক্ট হলো, অনেকটা এসে গেল, হাতটা পুরো আমার মেমোরি হয়ে গেল বাজানোটা, এইবার আমার ইনটিউশন লাগালে এই ইনটিউশন আলাদা। পুরো এরকম জিনিস যে একটা হয় আমার জোর গায়ের জোরে একটা কাজ, যেটা আমার মনে হচ্ছে আমার ওটা আমি অ্যাকচুয়ালি আমার প্রবৃত্তি আমাকে জাস্ট খুশি করার একটা ব্যবস্থা করে দিয়েছে। আমার প্রবৃত্তি আমাকে খুশি করছে। অবশ্যই। আমি প্রবৃত্তি, তুমি আজকে 25 মিনিটের জন্য নাম করতে বসো, ঠিক আছে, প্রথম 25 মিনিটে হয়তো প্রথম 20 মিনিট বা প্রথম 10 মিনিট ডিস্টার্ব হবে না, তারপরে 10 মিনিট ডিস্টার্ব হবে, ফাইন। তুমি আজকে 2 ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য বসো, 1 ঘন্টা তো ছাড়ো, প্রথম 10 মিনিট থেকে প্রথম মিনিট থেকে স্টার্ট হয়ে যাবে ডিস্টার্ব। কারণ মাইন্ড জানে এবারটা 1 ঘন্টা বসবে, আমি এত টাইম দেবো না, আলগা হয়ে যাবো তো, ওটা দেবে না। 25 মিনিট জানে 25 মিনিট তো ঠিক আছে, আমার রেঞ্জে আছে, মানে এর মধ্যে আমি হারা হব না। তখন মাইন্ডকে ফুল করতে গেলে মাইন্ডের ওপরে যেতে হবে, আর সেটা হচ্ছে লাভ, একমাত্র ভালোবাসা আছে, ও ছাড়া কেউ মাইন্ডের ওপরে নেই। তখন মাইন্ড ভাবছে ঠিক আছে, এবার তো প্রবলেম হয়ে গেল মাইন্ডে, বলে এইটা হয়ে গেল তো মানে আমার থেকে ছেড়ে যাচ্ছে, তখন ডিস্টার্ব করা শুরু করবে প্রথম মোমেন্ট থেকে। তখন বরং শেষের দিকে ভালো হবে। আর এটা এখনই এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। আর 5-10 মিনিটের জন্য বসি, 5-10 মিনিট তোমাকে ছেড়ে দেবে মাইন্ড, করে নে। কিন্তু 1 ঘন্টার জন্য বসে ওই প্রথম 5-10 মিনিট থেকে মাথা খারাপ করে দেবে তোমার। এইগুলো ভেরিফাইড এক্সপেরিমেন্টেড ফ্যাক্ট যে মাইন্ড কীরকম একটা। আবার মাইন্ডের যে ইন্টেলিজেন্স ইনফাইনাইট নয়, মাইন্ডের ইন্টেলিজেন্সই নেই, মাইন্ডের কিছু ইনফরমেশান আছে, ইন্টেলিজেন্স নেই। মাইন্ড, এটার প্রমাণ হচ্ছে আমরা মাইন্ড দিয়েই মাইন্ডেরই নিন্দা করছি, মাইন্ড কিছু করতে পারছে না, কারণ এখানে কিছু করার নেই, কারণ এখানে আইডেন্টিফিকেশান ইস্যু এসে গেছে। আমরা বারবার নিজেকে রিমাইন্ড করছি সত্তা সচ্চিদা আনন্দময়, আমি অজর অমর পরমানন্দ। এই কথাটা কোনোদিন পড়েনি যে সত্তা সচ্চিদানন্দময়, সেও তো নিজের মাইন্ডের ব্যাপারে নিজেকে, মানে মাইন্ডের ব্যাপারে মাইন্ডকে ক্রিটিসাইজ করতে পারে, সেও পারে, মানে প্রত্যেকে এটা জেনেই এসেছে। আমরা যা নলেজ নিই, যা বলছি কথা সবই জানা আছে আমার মধ্যে। যার জিনিস সবাই বলছে মাস্টারি উইদিন অ্যাওয়েকেন্স নট, মাস্টার সেন্টার নানি। ঠাকুর তো বাইরে মুভ হয়েছেন যে বিশ্বহিয়া, বিশ্বের সবার ভিতরে যে বসে আছে মাস্টার, সবার ভিতরে যে ঠাকুর আছে, ও তো নির্গুণ ব্রহ্ম, ও তো কোনো নেই, আকার ফাকার নেই, ওটাই ঈশ্বর, ওর কোনো আকার ফাকার নেই। ওই ঈশ্বর এসছে ভগবান হয়ে, ভগবান ভজমান মূর্তির মধ্যে দেখা দিয়েছে। তুমিও ভগবান, আমিও ভগবান, সবার মধ্যেই ভগবত্তা আছে। ও সর ঐশ্বর্য নিয়ে ঈশ্বরের ব্যক্ত প্রতীক হয়ে গেছে, আর আমরা ওই নির্গুণ ব্রহ্মের টুকরো হয়ে ঘুরে বেড়াচ্ছি, এদিক ওদিক ছিটকে ফিটকে পড়ে আছি। আমার যে কথাটা ছিল সেটা রাষ্ট্রের ওই যে হিউম্যান বিইংস কনসিয়াস করতে হতে হবে। একটা হয় ইমিডিয়েট স্টেপ সোসাইটি নিচ্ছে, ওটা তুমি কী করবে? স্কুল বানাও, আর একটা হসপিটাল বানাও, তুমি 100টা স্কুল আর 100টা হসপিটাল বানাবে, বেনিফিট করবে না? অবশ্যই করবে। তার মানে তুমি এগুলো বানাবে না? অবশ্যই বানাতে হবে। কিছু একটা প্র্যাকটিক্যাল করো, তারপরে এগুলোর ভ্যালু হবে। লোকে দেবে বলছি না, অ্যাকচুয়ালি ভ্যালু হবে। তুমি ঘর না মুছলে, মাসেলগুলো গরম না হলে আমরা রিলেটই করতে পারবো না কিছুর সাথে। তাই ওগুলো তো করতেই হবে, কিন্তু ওটা সলিউশন না, জেনে বুঝেই জানি, কিন্তু ওটা হলে ইমিডিয়েট সলিউশন দেবে। হাতের সামনে কোনো গরিব কিছু চাইলে দেবো না? অবশ্যই দেবো টাকা, বাট দ্যাট ইজ নট দ্য সলিউশন। কিন্তু এখন এটাকে দিয়ে দিতে হবে, এখন খিদে পেয়েছে খেয়ে নাও, এটা ইমিডিয়েট হেল্প, এটার একটা অন্য গুণ। আর অ্যাকচুয়াল যে পলিসি মেকিংয়ের দিক দিয়ে যদি যাও, একটা ভিতর থেকে একটা এমন পলিসি পুশ করতে হবে, একটা এমন লাইফস্টাইল পুশ করতে হবে যাতে এই প্র্যাকটিসগুলো সবার মধ্যে ঢুকে যায়। এখন এই যে কোনো পলিসি, কোনো প্র্যাকটিস, কোনো জিনিস সোসাইটিতে এস্টাবলিশ করার জন্য তার রেগুলেটর লাগে, তার টিম লাগে, তার কম্পার্টমেন্টালাইজেশন লাগে। এই যে সমস্ত জিনিসপত্রের জন্যই তো একটা তখন সংঘ প্রয়োজন হয়ে যায়, ওটাই তখন হয়ে যায় আন্দোলন। ওগুলো ডেভেলপ করে, একটা কেন 10-12টা সংঘ হতে পারে। তাহলে ঠাকুর যে বলেছেন মানুষকে স্ট্রং করার কথা, মানুষকে শক্তিশালী করার কথা, সেই শক্তিশালীর মধ্যে কি চরিত্র, ফার্স্টে চরিত্র স্ট্রং। কজ কেন করছি তুমি আবার বুঝিয়ে দিতে পারো না যদি কাউকে, কি করছি, কেন করছি, মানে এটা যদি আমি বুঝতে পারি, যতটুকু বুঝেছি ওটাই পুশ করছে। যদি একবার ওই কজ বসে যায় মাথায়, তোমার কারোর প্রতি কিছু করতে হবে না, যা শেখার ও নিজে শিখে নেবে। ঠাকুর পড়াশোনায় এক জায়গায় বলছেন কাউকে কি জানো, কাউকে মনোযোগী করার চেষ্টা করতে হবে না, মনোযোগী হওয়ার চেষ্টা করো না, আগ্রহী হও, আগ্রহী।
হ্যাঁ, আগ্রহী হলেই বাকিটা ছেড়ে দাও। আগ্রহী হবো কিনা যদি আমার আরে এত physics কিছু ভালো না হচ্ছে। লাগে, যদি আমার পড়াশোনার ক্ষেত্রে আমার ফিজিক্স ভালো লাগে না, আমি ফিজিক্সের ব্যাপারে আগ্রহী হবো কি করে? দরকার নেই না, দরকার নেই তো। ফিজিক্স আগ্রহী হয়ে কী করবে? তাহলে অ্যাজ লং অ্যাজ ইট ডাজ নট ফুলফিল ইউর ইন্টারেস্ট। যখন ফিজিক্স মানে তুমি যেটাকে বলছো ওইরকম ফিজিক্সের দরকার হবে না, কিন্তু তুমি যখন বাইকের ব্যাপারে এইসব স্টাডি মাটি করো, কত সিসিতে কী হয়, মাইলেজ কী হয়, তুমি তো অঙ্ক ইউজ করছো। ইউজ মানে ওটা ভালো মতো ইউজ করছো, লিটার কী, সাসপেনশন কী, তো ওটা ফিজিক্স ইউজ করছো। কিন্তু তুমি ভাষা জানো, তুমি ওটার প্রতি আরও ডিপ যাবে, আরও ভালো করে বাইকের মেকানিজমটাকে নিজের হাতে নাড়াচাড়া করবে, এই করবে, তখন ওটা বোঝার জন্য তখন ফিজিক্স পড়ে নেবো। পড়ে নেবে না, তখন ওটা হয়ে, হ্যাঁ তখন তোমাকে হাতের কলমে তুমি এটা অন্যভাবে যাবে ফিজিক্সটা। কারণ আমরা পুরো যাচ্ছ না তো, পুরো পার্সিউ করছো না তো। মাইকেল ফ্যারাডে বুক বাইন্ডার ছিল, ও বুক বাইন্ডিং করতে করতে ওর ইন্টারেস্ট, ও জয়েন করলো তোমার হামফ্রে ডেভি, ওনার ল্যাব জয়েন করলো ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে। খুব ইন্টারেস্ট ছিল এগুলোর ওপর, কোনো ফর্মাল এডুকেশন কিচ্ছু নেই, কিন্তু ওই ইন্টারেস্টে খুঁজিয়ে ও এমন ওয়েতে জেনে গেল জিনিসগুলো, ওই ওয়েটাই ওকে একটা নতুন জিনিস, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, এগুলো আবিষ্কার করতে হেল্প করে দিল। হামফ্রে ডেভি ক্লোরোফর্ম আবিষ্কার করেছিল, ও করলো হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, পুরো আলাদা ফিজিক্স। তার হচ্ছে ডাইরেকশান, ওই যে ও এমন একটা অ্যাপ্রোচে, তুমি যদি যাও স্টিভ জবসের কথা বলো, স্টিভ ক্যালিগ্রাফি শিখছিল, ক্যালিগ্রাফি থেকে নাকি আইফোনের আইডিয়া এসছে, কিছু যায় না কিন্তু টেকনোলজি কিছু যায় না ভালো মতো। ওই কিন্তু ওর যে ভিশন, ওই ভিশনের জন্য যতটুকু টেকনোলজি লাগারও শিখে নিয়েছে। এটা হচ্ছে এক প্র্যাকটিক্যাল লার্নিং। ঠাকুরের কাছে যাও, ঠাকুর অনেক কিছু জানেন না, মানে তথাকথিতভাবে দেখাবে অ্যাজ এ হিউম্যান বিইং, আমি এমনি তো সব জানেন, কিন্তু হিউম্যান বিইংয়ের বেদি দেখা মানে অনেক কিছু জানে না, ওই সো কল্ড ওই ওয়েতে শেখেনি, কিন্তু ঠিক মতো জায়গা দিয়ে বলবে। ওই একটা জিনিস জানতে এমনভাবে গেছে, সব ওর সহচর হয়ে গেছে। তাই ঠাকুর বলছেন একটা পেতে গেলে ওই 10টা জিনিস পাওয়ার চেষ্টা করো না, একটার যাতে চরম যেতে পারো সেটাই করো, সব চাওয়া তোমার আপনিই হয়ে যাবে। চরিত্রকে স্ট্রেংথেন করতে হবে, ক্যারেক্টারকে স্ট্রেংথেন করতে হবে। ক্যারেক্টারকে স্ট্রেংথেন করা নিয়ে আর কি বলবি? ক্যারেক্টার মানে তো এখন তো অন্য ব্যাপার হয়ে যাবে, মানে লোকে যদি শোনে ওর ক্যারেক্টার খারাপ, মানে একটা অন্য ব্যাপার বুঝবে না। না সেটা মোরাল ক্যারেক্টার না, ওভারঅল ক্যারেক্টার। ক্যারেক্টার পুরো যেটা দিয়ে আমার যেটা দিয়ে আমি আমার ব্যক্তিত্ব, চরিত্র, সবটা। হ্যাঁ, ক্যারেক্টার, সেই জিনিসটাকে, সেই চরিত্রকে শক্তিশালী করতে গেলে তুই আর কি আছে? প্রথমত তো এই তো যেটা হলো, ওটা হলো ব্রেন ঠিক হলো, চোখেরটা পরিষ্কার হলো। কেন বলে স্পিরিচুয়ালিজম, এক্সিস্টেন্সিয়ালিজম হচ্ছে সব ইজমের বাপ। এটা হলে তুমি একটা কেপেবল চাইল্ড হয়ে গেলে। কেপেবল চাইল্ড, তোমার চোখ ভিশন পরিষ্কার, এটা পরিষ্কার করবে চোখকে। আমরা দেখবে সব পুজোর আগে একটা পুজো করি, গণেশ পুজো না, পুজোর মধ্যে একটা করি পবিত্র বা অপবিত্র বা করে পড়ি না, গত পিবা যৎ স্মরেত পুণ্ডরিকাক্ষং অভ্যন্তরং সূচি করি না, নমসূচি কী বলি ওটা, তোমাকে বিষ্ণু পুণ্ডরিকাক্ষ, যা পুণ্ডরিকের মতো চোখ, লোটাস আইড, হ্যাঁ পুণ্ডরিক লোটাসের মতো চোখ যার, তার যৎ স্মরেত, তাকে চিন্তা করে নিলাম, তার স্মৃতিটা মনে নিলাম, স্মরণ করিয়া ব্রহ্মস্তম্ভ পর্যন্ত আমি তাকে স্মরণ করে পবিত্র হইলাম, আমি পবিত্র। এই যে পুরো তাকে আমি স্মরণ করে আমি আমার আইডেন্টিটির সাথে জেনে আমি পবিত্র হলাম। তাহলে এই যে এই পুরো গোটা এই যে প্র্যাকটিসগুলো, এগুলো আমার মধ্যে একটা ওরকম পবিত্রতা এনে দেবে, কমপ্লিটনেস এনে দেবে, আর মানেই এমপ্টিনেস এনে দেবে। আমি সব কিছুকে এমপ্টিনেসটা কি জিনিস? যে কমপ্লিটনেসেরই রূপ হচ্ছে এমপ্টিনেস। যে কমপ্লিটনেস হবে, কমপ্লিটনেস আর এমপ্টিনেস সেম ব্যাপার। কথা, সাদা কাগজ দেখো, কি কালার, তুমি বলবে কোনো কালার নেই, সব কালার আছে, এরকম অনেকটা মাইন্ডের জন্য। স্যাচুরেটেড মাইন্ড, ওখানেও কোনো মুভমেন্ট নেই। স্যাচুরেটেড কারেন্ট যেটা হয় ওটা হচ্ছে মুভমেন্ট নেই, আর ইনঅ্যাক্টিভ কারেন্ট, ওখানেও কোনো মুভমেন্ট নেই। দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স, ওটা ফুল অফ ইলেকট্রনস, এটা ফুল অফ হোলস। হোলসকে আবার ইলেকট্রিক্সের ভাষায় বলে হচ্ছে ইলেকট্রনিক্সের ভাষায় বলে হোলসকে প্লাস ধরা হয়, পজিটিভ ইলেকট্রন ধরা হয় হোলসকে। কারেন্টের ফ্লো বলো না, ওটা হোলসের ফ্লো বলে। হোলসটা অ্যাকচুয়ালি কি? শূন্যতা। এই যেখানে শূন্যতার ডেফিনেশন আর পূর্ণতার ডেফিনেশন সেম, তাই না? তাই ব্যাপার হচ্ছে তেমনই মাইন্ডেরও ওরকম একটা, এটা আমি অ্যানালজি দিচ্ছি, এক্স্যাক্টলি এরকম তো না, তার আলাদা ভাষা আছে। তো সেই ভাষায় আমাদের যে মাইন্ডটা তখন ওরকম পূর্ণ হয়, পূর্ণই আছে, ওটার ব্যাপারে জ্ঞাত হয়, জ্ঞাত হয়ে পরিষ্কার স্বচ্ছ দৃষ্টিতে ওয়ার্ল্ডটাকে অ্যাজ ইট ইজ আমরা দেখতে পারি, যতটা সম্ভব দেখতে পারি। ওটাই হচ্ছে চোখ খোলা।
অজ্ঞানত মিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়, চোখটা খুলে দেয়, তখন বুঝতে পারি মদাত্মা সর্বভূত আত্মা। আর তখন আরেকটা রিয়েলাইজেশন হয়, মদগুরু শ্রী জগৎগুরু। কারণ যার মাধ্যমে এটা হয় সে কোনো সাধারণ এইরকম আমাদের মতো অন্ধ লোক না। তাই আমাদের সত্যানুসরণে আছে অন্ধ হওয়া দুর্ভাগ্য, যষ্টিচ্যুত হওয়া আরও দুর্ভাগ্য। যষ্টি হচ্ছেন তিনি, আমরা দেখতে পাচ্ছি না, বাট আমাদের একটা রিপ্লেসমেন্ট আছে, তিনি আছেন। সেই প্র্যাকটিস, সেই দিকে গিয়ে গিয়ে তিনি ওই যষ্টি আমাকে দেখিয়ে 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 অপথ্যালমোলজিস্টের কাছে নিয়ে যাবে, চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবে, তাহলে গিয়ে চোখ ঠিক হবে, তাই না? এগুলো দরকার আছে।